আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরের সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতিকে স্বাগত জানিয়েছে চীন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দেশটির প্রতিনিধি। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিংয়ে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের আগেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ভবিষ্যতে এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় চীন। চীন সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের ধরেন বাংলাদেশের বন্ধু এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কিভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়। দুই দেশকে নিরাপদ, শক্তিশালী ও উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তিনি প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাৎ শেষে গণযোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ইইউ মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূতরাও মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইইউ প্রতিনিধি দলও পররাষ্ট্র সচিব, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিকেলে সার্কিট প্রতিনিধি দলেরও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে। ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম আর মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। এদিকে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণ চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বলেন, নিয়মনীতি থাকার কারণে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়ম কানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএনসিসির সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, জনগণের অভাব অভিযোগ পূরণ করতে কাজ করা হবে। ঢাকা শহরটাকে বাসযোগ্য করতে পারি, সেটার জন্য সবাই মিলে আমরা চেষ্টা করব যাতে ইনশাআল্লাহ আমরা সফল হতে পারি। জনগণের আস্থা নিয়ে যাতে তাদের যে সমস্ত চাওয়া পাওয়া যা আছে সেটার জন্য চেষ্টা করব। আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরীতে অনেক সমস্যা রয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের চাহিদা মতো কাজ করতে চান তিনি। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের পদে নতুন নিয়োগ পেলেন মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। প্রজ্ঞাপনে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। যদিও এই নিয়োগকে স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানান তাজুল ইসলাম। প্রত্যাশা করেন শহীদ পরিবার সহ দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী জুলাই হত্যাযজ্ঞ ও গুম খুনের মামলার বিচার চলমান থাকবে। এই সময় নতুন চিফ প্রসিকিউটরকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। নড়াইলের সিঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় 5 জন নিহত হয়েছেন। সকালে 7:30টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বরকুলা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়েরের লোকজন এই হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও পুলিশের কড়া নজরদারি রয়েছে। এদিকে বগুড়ার সারিয়াকান্দিতে মোবাইলে লুডো খেলা নিয়ে কিশোরদের দ্বন্দ্বের জেরে একজন কৃষক নিহত হয়েছে। রাজধানীর কলাবাগান থানা 16 নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদককে গুলি করার ঘটনা ঘটেছে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে কলাবাগান থানার গেট এলাকায় গেল রাত 9টার সময় ঘটনা ঘটে। এরপর নেতাকর্মীরা আহত শফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর আহত শফিকুল ইসলাম জানান, 10 থেকে 15 জন সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাওয়ায় গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছে। এতে 3 জনের দেহ শতভাগ ও একজনের 80% পুড়ে গেছে। ভোর 4টার দিকে হালি শহরের এইচ ব্লকের একটি আবাসিক 6তলা ভবনের 3য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোর 5টার দিকে সেহরি শেষে নামাজে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনে পড়ে যায় হালি শহরের এইচ ব্লকের 6তলা ভবনের 3য় তলা। ওনারা ঘুম থেকে উঠে স্যারি করছে, স্যারি করার পরে পানি খাবে রুমের দিকে ঢুকতেছে, হঠাৎ নাকি একটা বিকট সাউন্ড শুনছে। ওই সাউন্ডের সাথে দেখে যে চারিদিকে পুরো আগুন ধরে গেছে। লিফটের দরজা, বাসার দরজা সামনাসামনি ছিল, যার কারণে লিফটে গ্যাস জমে গেছিল, নাকি লিফট বাস্ট হয়ে আগুন ঢুকে গেছে ভিতরে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার করেন দগ্ধ হওয়া একই পরিবারের 9 সদস্যকে। এরপর নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। ভয়াবহ বিস্ফোরণে 3 জনের দেহ শতভাগ, একজনের 80% ও 2 জনের 45 ও 25% জ্বলে গেছে। আমাদের কাছে 9 জন রোগী আসছে। 100% বার্ন হচ্ছে 3 জন, 80% একজন, 45% 2 জন, আর 3 জন বাচ্চা রোগী, 2 জনের 20%, একজনের 25%। আর অবস্থা সবারই আশঙ্কাজনক, যেহেতু পোড়ার পরিমাণ অনেক বেশি, এই জন্য সবার অবস্থাই আসলে আশঙ্কাজনক। এই মুহূর্তে আমরা আসলে ভালো কিছু বলতে পারছি না যে কেউ সুস্থ হয়ে যাবে বা কতটা ইমপ্রুভ করবে, আমরা এখনই কিছু বলতে পারছি না। সাকিব আল হাসান, RTV। সফলতা আর ব্যর্থতার হিসাব কষে শেষ হলো অন্তর্বর্তী সরকারের আলোচিত অধ্যায়। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া বিদায়ী সরকারের 13 বছরের সময়কাল ছিল নানা চ্যালেঞ্জে ভরা। এমন প্রেক্ষাপটে অবশ্য সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেখিয়েছেন চমক। তবে ঘাড়ে চেপেছে ব্যর্থতার দায়ও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। ইউনূস সরকারের 18 মাসের পথ চলার নানা দিক তুলে ধরছেন সাদিয়া কানিজ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের সংস্কার, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ছিল তাদের প্রধান লক্ষ্য।
দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ভিত্তি তৈরি করা হয়েছে বলে দাবি ইউনূস সরকারের। বিশেষ করে জুলাই সহিংসতা ও আলোচিত ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া শুরু করতে পারাকে তারা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরেছে। অর্থনীতির ক্ষেত্রেও কিছু ইতিবাচক সূচকের কথা বলা হয়েছে। তখন দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়াবহ। তবে সমালোচনাও ছিল সমান্তরাল। বিশ্লেষকদের মতে যেসব ম্যান্ডেট নিয়ে এসেছিল অন্তর্বর্তী সরকার তা ঠিকভাবে পূরণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা ক্ষেত্রেই রয়েছে ব্যর্থতার ছাপ। সবার অনেক প্রত্যাশা ছিল, তো সেই জায়গা থেকে প্রত্যাশাটা যে লেভেলে ছিল সেই লেভেলে সবটা অর্জন হয়নি। বিশেষ করে আপনি 3টা বা 4টা গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন সংস্কার ইস্যুতে বলা হচ্ছিল, তারপরে আপনার নির্বাচন ইস্যুতে বলা হচ্ছিল, বিচারের ব্যাপার ছিল। 1 বছর যাওয়ার পরে এগুলোকে গুরুত্ব দিয়েছে, যে কারণে আপনি দৃশ্যমান বিচার কিন্তু খুব বেশি না, এবং সংস্কারের কাজও তো এখন আরও জটিলতা। এগুলো যদি আরও আইনি ব্যাপারগুলোকে আরও ক্লিয়ার করে আরও ঐক্যমত্যের সাথে এগুলোকে কমপ্লিট করা হতো, মানে এত সময় নষ্ট না করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সাফল্য আসতো। অসংখ্য কাজে মনোযোগ দেওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে তারা গুছিয়ে কাজ করতে পারেন। সবচেয়ে বড় পরীক্ষা ছিল নির্বাচন আয়োজন। তা ভালোভাবে সম্পন্ন হলেও অনেক বেশি কালক্ষেপণ করায় বেশি সমালোচিত হতে হয়েছে বলেও মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। সংখ্যা সন্দেহ ওভারকাম করে কিন্তু ওনারা শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, যেটা মূল টার্গেট ছিল, সেটা হয়েছে। তবে এটার জন্য এত সময় দরকার ছিল না, যেটা মূল টার্গেট বললাম। নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের জন্য গত ফেব্রুয়ারি যথেষ্ট ছিল, এবং এতে ওনাদেরও আরও এতটা বিতর্কিত হতে হতো না, এবং আরও কম বিতর্কের সাথে ওনারা ক্ষমতা হস্তান্তর করতে পারতেন, একটা হানিমুন পিরিয়ডে বের হতে পারতেন। তো যদি সংস্কার বা বিচারের কাজ এত দৃশ্যমান করতেই না হয়, তাহলে কেন এত দেরি করে নির্বাচন? 1.5 বছরের এই সময়ে অন্তর্বর্তী সরকার কিছু কাঠামোগত উদ্যোগ নিয়েছে, আবার কিছু প্রশ্নও রেখে গেছে। এ কারণে সবার নজর এখন নতুন সরকারের দিকে। প্রতিশ্রুতি বাস্তবায়ন ও স্থিতিশীলতা ধরে রাখাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রের অর্থ বাঁচাতে এই নিজস্ব পরিবহন ব্যবহার করছেন তিনি। এছাড়াও যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়ি বহরের সংখ্যাও কমিয়ে ফেলা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সারা দেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রীর এই প্রয়াস অন্য সরকারের সংশ্লিষ্টদের ব্যয় কমাতে অনুপ্রাণিত করবে। শপথ নেওয়ার পরদিন থেকেই পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে। T20 বিশ্বকাপের সুপার 8-এর লড়াই আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ছন্দে থাকা জিম্বাবুয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8 নিশ্চিত করে 2 দল। এখন পর্যন্ত T20-তে 4 বারের দেখায় ক্যারিবিয়ানদের জয় 3টি আর জিম্বাবুয়ের 1টি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ ছন্দে সিকান্দার রাজা মাসাকাজজারা। দলটিতে বাড়তি নজর থাকবে ব্লেসিং মুজারাবানির দিকে। আসলে 3 ম্যাচে 9 উইকেট শিকার করেছেন এই পেসার। এদিকে ইনজুরি কাটিয়ে ক্যারিবীয়দের দলে ফিরেছেন রোমারিও। শেফার্ড জিম্বাবুয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন এই অলরাউন্ডার। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।